নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল থেকে সরকার বিরোধী আন্দোলন শুরুর ডাক বিএনপির। সমাবেশে হট্টগোল, পথে বাধার অভিযোগ ইশরাকের। কারো কাছে হাত পেতে নয়, জনগণের সেবক হিসেবে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, গড়ে উঠছে আত্মমর্যাদাশীল জাতি হিসেবেই জানালেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ৮ বিভাগে একযোগে পরীক্ষা শুরু ২১ মে, ৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন। দায়িত্ব অবহেলার দায় স্বীকার নাসিরনগরের সিভিল সার্জন, পুলিশ সুপার সহ ১২ কর্মকর্তার। ক্ষমা চেয়ে পেলেন হাজিরা থেকে অব্যাহতি। করোনায় ১ বছরে শাহজালাল বিমানবন্দরের রাজস্ব ক্ষতি ৬০০ কোটি টাকা, পণ্য বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেপ্তার ৩ জনই কিশোর। জান্তা সরকারের ধরপাকড়েও মিয়ানমারে বিক্ষোভ, নেতানিয়াহুকে ফোন বাইডেনের। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, টেক্সাসে ৭০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং ৩,২০,০০,০০০ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের সাকিব, রাজস্থান রয়্যালসে খেলবেন মুস্তাফিজ। টিকা নিলেন তামিম সৌম্যরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বরিশালে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলন শুরু করল বিএনপি। প্রধান এই দাবি ছাড়াও দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত পরিহার ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আরও একবার আহ্বান জানালেন নেতাকর্মীরা। ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ সফল হয়েছে বলে দাবি বিএনপির। রাহাত খানের তথ্য, ছবিতে প্রেস রিপোর্ট। সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকেই বরিশাল জিলা স্কুল মাঠে জমায়েত হন বিএনপি নেতাকর্মীরা। দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বেলা ৩টায় শুরু হয় বিএনপির পূর্ব নির্ধারিত এই বিভাগীয় সমাবেশ। বহুদিন বাদে বরিশালে বিএনপি নেতাকর্মীদের এমন উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আমেজ। মাঝে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরক্ষণেই কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে মনোযোগী হন নেতাকর্মীরা। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিগত সিটি নির্বাচনগুলোতে বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে হাফিজ বলেন, সরকার সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই দুঃশাসন অবসান হবে, ইনশাআল্লাহ বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে। গণ আন্দোলন গড়ে তুলব আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। এর আগে সমাবেশে যোগ দেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহর বাধার মুখে পড়ে। এছাড়া সমাবেশ ঠেকাতে বাড়ি বাড়ি পুলিশি অভিযান এবং ধরপাকড়ের অভিযোগ করেন নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবক হিসেবে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, সেজন্যই কারো কাছে হাত পেতে নয়, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতেই বর্তমান সরকারের প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এই সময় খাদ্যে ভেজাল বন্ধে কঠোর নির্দেশনার পাশাপাশি পুষ্টি নিশ্চয়তা বিধান করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা আমরা নিজেরা উৎপাদন করব, আমরা নিশ্চিত করব, সেই সাথে সাথে
পুষ্টি নিশ্চিত করার দিকেও আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে ক্ষমতায় এসেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কারো কাছে হাত পেতে নয়, নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে সকল প্রচেষ্টা। ইতিমধ্যে আপনারা যেমন ঢাকা শহরে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁগুলি সেগুলিকে গ্রেডিং স্টিকার দিয়ে দিচ্ছেন এবং মনিটরিংয়ের ব্যবস্থা নিচ্ছেন, এটা অত্যন্ত ভালো কাজ। কিন্তু এই কাজটা শুধু রাজধানীতে করলে হবে না, এটা সারা বাংলাদেশে একটু করা দরকার। সেদিকেও সবাই আমার মনে হয় আপনারা যথেষ্ট ব্যবস্থা নিতে পারেন এবং এ ব্যাপারে নজরদারিটা বাড়ানোর জন্য আপনারা যে পদক্ষেপ নেবেন এ বিষয়ে যা সহযোগিতা করা দরকার করব। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে গবেষণার প্রতিও জোর দেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের দেশের মানুষের আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। আল জাজিরার বিরুদ্ধে মামলা এখনো পুলিশের কাছে আসেনি, আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হারিসের নাম পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে এখনও কেন রয়েছে সে বিষয়েও কথা বলেন মন্ত্রী। আইনে 401 ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে, তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী। সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন, যেটা আমাদের আইনমন্ত্রী মহোদয় একদম ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়েছেন। কাজে এই জিনিসটা স্পষ্ট। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব এনেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কাদের মির্জার উপস্থিতিতে সবার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের পরিবর্তে সিনিয়র সহ সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরীর স্থলে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ছাড়া সংগঠনের কোনো শাখার কমিটি বাতিল করা যাবে না। আগামী 21 মে বিজ্ঞান বিভাগের ক ইউনিটের মাধ্যমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম ঢাকা ছাড়াও দেশের 8টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার প্রতিটি ইউনিটই বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের ফলাফলের ন্যূনতম গ্রেড। আগামী 8 মার্চ থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভর্তি কমিটির বিশেষ সভা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সিদ্ধান্ত হয় আগামী 21 মে ক ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম। মে 21 তারিখে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22 মে 2021 শনিবার ঘ ইউনিট যেটি বাণিজ্য অনুষদ সেটি পরীক্ষা হবে 27/5/2021 বৃহস্পতিবার। ঘ ইউনিট যেটি সমন্বিত গ্রুপ, যেটি আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের হয়ে থাকে, সেই পরীক্ষা হবে 28/5/2021 শুক্রবার। আগামী 8 মার্চ থেকে 31 মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল বিবেচনায় এবারে প্রতি ইউনিটেই বাড়ানো হয়েছে ন্যূনতম স্কোর। ক ইউনিট যেটা বিজ্ঞান ভিত্তিক অনুষদের জন্য এবার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে 8.5। কোনো সার্টিফিকেটের ফলাফল 3.5-এর নিচে থাকবে না। আর খ ইউনিট
যেটি আমরা কলানুষদভুক্ত পরীক্ষা মনে করে থাকি, পরীক্ষার চতুর্থ বিষয় সহ জিপিএ প্রাপ্তদ্বয়ের যোগফল হবে 8। এবার করোনার পরিবর্তিত পরিস্থিতির কারণে সারা দেশে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে 8টি। ঢাকার বাইরে আরও 7টি কেন্দ্রের মধ্যে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো কেন্দ্রে অংশ নিতে পারবেন ভর্তি পরীক্ষায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর আলাদা 3টি মেডিকেল রিপোর্ট ও একটি ছাড়পত্রে অসামঞ্জস্যতার ঘটনায় অভিযুক্তদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। এর আগে বৃহস্পতিবার সকালে এ ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, পুলিশ সুপার সহ 12 কর্মকর্তা। পরে আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তারা। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ দেন। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। শিক্ষা ব্যবস্থার ত্রুটি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতা কেবল মাতৃভাষা বাংলাতেই নয়, বিপর্যয় ঘটাচ্ছে অন্য ভাষাতেও, যার বিরূপ প্রভাব পড়ছে তরুণ প্রজন্মের ওপর। এমনটাই মত লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকের। তার মতে, ইতিহাসের সঙ্গে তরুণদের সংযুক্তি ঘটাতে না পারলে স্রোতের শ্যাওলা হয়ে ভাসতে হবে বিশ্ব দরবারে। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ। ইতিহাসের এই প্রসঙ্গ আসলেই সবার আগে উচ্চারিত হয় বাঙালি জাতির নাম, বাংলাদেশের নাম। বাংলা আমার বচন। জ্ঞান, উপলব্ধি আহরণ এবং চেতনার বিকাশ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই মাতৃভাষার অবদান। কিন্তু আধুনিকতার নামে দিনকে দিন বিকৃত হচ্ছে মায়ের মুখের ভাষা, যার জন্য শিক্ষা পদ্ধতিকে দায়ী করছেন লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। শিক্ষার প্রকৃত অর্থটা আমি ধারণ করতে চাই, তাহলে মাতৃভাষার চাইতে কোনো বিকল্প নাই। আমাদের অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আমরা দ্বিভাষিক হব, বহুভাষিক হতে পারলেও ভালো, কিন্তু ইংরেজি মাধ্যম যদি শিক্ষা হয়, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটা বড়ভাবে হচ্ছে, আমার বাংলা মাধ্যম শিক্ষাটা সংকুচিত হয়ে যাচ্ছে। তিনি বলছেন, উন্নত তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যে শুধুমাত্র বাংলা ভাষা বিকৃত হচ্ছে তা নয়, বিপর্যয় ঘটছে অন্যান্য ভাষারও। খুদে বার্তা পাঠাচ্ছি, তখন কিন্তু সবাই কিন্তু ইংরেজিটাকে খুব মনে করছে যে এটাই হচ্ছে রীতি। আমি যে ইংরেজিটাকেও বরণ করছি, সেই ইংরেজিটাও কিন্তু আমি শুদ্ধভাবে ব্যবহার করতে পারছি না। তাহলে ভাষার বিকৃতি ঘটিয়ে ঘটিয়ে আমি একটা আধুনিকতাকে আমি বরণ করছি। এই যে নানা রকম বিকৃতি দেখা যাচ্ছে, সামাজিক বিকৃতি, যার একটা শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। ইতিহাসের সঙ্গে তরুণদের সংযুক্তি ঘটাতে পারলেই দৃঢ় হবে নিজ স্বকীয়তা, নিজ সত্তা, নইলে স্রোতের শ্যাওলা হয়ে ভাসতে হবে বিশ্ব দরবারে। এমনটাই মনে করেন গবেষক মফিদুল হক। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ভাষার মাসেলি বাংলাকে নিয়ে নড়ে চড়ে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সংগঠন কিংবা ব্যক্তি। সেখানে পিছিয়ে নেই সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় সাইনবোর্ডে প্রতিষ্ঠানের নাম ফলকে হাইকোর্টের নির্দেশনা অনুসারে বাংলা ভাষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই অভিযানে 13টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও 1,05,000 টাকা জরিমানা ছাড়াও ভেঙে ফেলা হয় 5টি সাইনবোর্ড। তবে অভিযান ও নিয়ম বিষয়ে জানতেন না বলে জানান দোকানিরা। রাজধানীর উত্তর বাড্ডার শতাকুল এলাকায় কাঠের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট।
ফার্নিচারের কারখানা না লাগে। করোনাকালে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এক বছরে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সেই ধাক্কা সামলে ফের চিরচেনা রূপে ফিরছে বিমানবন্দরটি। বর্তমানে প্রতিদিন এই বিমানবন্দরে প্রায় অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট এবং ১০০টি অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করছে, যদিও স্বাস্থ্যবিধি মানায় অনীহা স্পষ্ট। করোনা এভিয়েশন খাত নিয়ে লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে ঢাকা এয়ারপোর্টের চিত্র। এয়ারপোর্টে যেন তিল ধারণের জায়গা নেই। ঢাকা থেকে সৌদি, কাতার, দুবাই সহ বিভিন্ন গন্তব্যে ফিরছেন এইসব যাত্রীরা, বেশিরভাগই অভিবাসী কর্মী। ফ্লাইট চালু হওয়ায় খুশি, তবে স্বাস্থ্যবিধি মানতে যত অনীহা তাদের। করোনা ভাইরাসের জন্য সমাজ দূরত্ব রাখার জন্য করছে, এটা তো কিছুই হচ্ছে না। বলে মানুষের চলতেছে না। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে কতটুকু নিরাপত্তা আছে, কতটুকু কি আছে, তো সবাই জানে। এত করোনার ভিতরে যে সংখ্যা ছিল, তার ভিতরে যে ফ্লাইট চালু হয়েছে, এর জন্য আমরা খুশি। ঢাকা এয়ারপোর্টের এবারের এই দৃশ্য 4 মাস আগের, যখন এয়ারপোর্ট জুড়ে ছিল শুনশান নীরবতা। করোনার ছোবলে 3 মাস ফ্লাইট বন্ধ থাকায় অন্তত 600 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, 2019 সালের এপ্রিল থেকে ডিসেম্বর 1 বছরে অ্যারোনটিক্যাল, নন অ্যারোনটিক্যাল চার্জ বাবদ বিমানবন্দরের আয় হয়েছিল 1105 কোটি টাকা, আর 2020 সালের একই সময়ে আয় হয়েছে তার অর্ধেকেরও কম, 500 কোটি টাকা। তবে করোনার দ্বিতীয় ধাক্কা নিয়ে যতটা শঙ্কা ছিল, বাস্তবে তা ঘটেনি। সেকেন্ড ওয়েভের প্রভাব তেমন খুব একটা পড়েনি। রাদার আমাদের ফ্লাইটের যে ডিমান্ড বিভিন্ন এয়ারলাইন্সের, সৌদি এয়ারলাইন্স, কাতার এবং এমিরেটস এবং অন্যান্য এয়ারলাইন্সের, সমস্ত এয়ারলাইন্সের ফ্লাইটের ডিমান্ড অনেক বেশি, বাট তাদের চাহিদা মতো আমরা দিতে পারছি না, কারণ ডিউ টু আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করে আপনারা জানেন যে সামাজিক দূরত্ব একটা বিষয় আছে। সুতরাং আমরা চাইলে আগের অবস্থা ফিরে আসতে পারবো না যতদিন আমাদের সঙ্গে কোভিড থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা এয়ারপোর্টে বর্তমানে প্রতিদিন আন্তর্জাতিক রুটে প্রায় 50টি বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করছে। স্বাভাবিক সময়ে এই সংখ্যা থাকে 100টির মতো, আর অভ্যন্তরীণ রুটে করোনার ধাক্কা সামলে স্বাভাবিক সময়ের মতোই পুরাদমে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। করোনার ধাক্কায় বিশ্বব্যাপী আন্তর্জাতিক ফ্লাইটগুলো তছনছ হলেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় বাংলাদেশের এভিয়েশন খাত। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ফ্লাইট বন্ধ করে নয়, বরং বাড়তি সতর্কতা অবলম্বনের মাধ্যমে বাংলাদেশের আকাশ উন্মুক্ত রাখতে চায় সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 5 জনের 3 জনই কিশোর। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনলাইনে পণ্য বিক্রির নামে নতুন ফাঁদ পেতেছিল তারা। গেল 6 মাসে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। শেষ পর্যন্ত অবসান ঘটল এই বাণিজ্যের। 5 সদস্যকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। ষোলো লাখ টিকা গ্রহণের পর উন্মুক্ত হলো সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপস, যা দিয়ে নিবন্ধন নয়, শুধু কিউআর কোড স্ক্যান করতেই করে তথ্য যাচাই করা সম্ভব। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা কেন্দ্রে যেতে অক্ষম ব্যক্তিদের জন্য বিকল্প পরিকল্পনার কথাও জানান তিনি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 27 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে করোনা টিকা নিতে নিবন্ধনের ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষা উদ্বোধন করা হয়। এর আগে ওয়েবের পাশাপাশি স্মার্টফোনের জন্য একটি অ্যাপস তৈরির কথা থাকলেও সারা দেশে টিকা প্রয়োগের 10 দিন পেরিয়ে গেলেও মেলেনি সেই অ্যাপস। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। ততদিনে টিকা গ্রহণকারীর সংখ্যা পেরিয়েছে 16 লাখ। তবে এর মাধ্যমে নিবন্ধন নয়, শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করা সম্ভব। উদ্বোধন শেষে মন্ত্রী জানান, যারা কোনো অবস্থাতেই কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন না, তাদের জন্য বিকল্প পরিকল্পনা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। যারা একদম বেড রিডেন, যারা আসতে পারবে না হাসপাতালে, তাদের জন্য একটা কি ভালো সুব্যবস্থা করা যায় সেই চিন্তাও আমরা করছি। আপনারা অতি শীঘ্র সেই বিষয় জেনে যাবেন। 22 ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান। এবার কি পরিমাণ টিকা আসছে তার সঠিক কোনো তথ্য নেই বেক্সিমকো ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। তবে তা 50 লাখের কম বলে জানান বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক। ছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 মাস পরে
থেকে ওরা 50 লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি, এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি 20 লাখ আসে তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। এছাড়াও মার্চের প্রথম সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির অ্যালায়েন্স কোভ্যাক্স থেকে টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সকালে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নেয়ার পর তিনি এই কথা বলেন। একই হাসপাতালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন ও নরওয়ে, ব্রাজিল, মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও করোনার টিকা নেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে টিকা ব্যবস্থাপনার প্রশংসা করেন তারা। করোনার পরিবর্তিত পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিড় এড়াতে প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে 5 জন ও ব্যক্তি পর্যায়ে 2 জনের বেশি জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় 21শে ফেব্রুয়ারি উদযাপনের সামগ্রিক প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সামগ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরে নিরাপত্তা বিধান করবে আইনশৃঙ্খলা বাহিনী। পরে একই বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। এ সময় পলাশীর মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকায় সামাজিক দূরত্ব মেনে দিবস উদযাপনে আহ্বান জানান তিনি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজি বাইক 3 হুইলার জাতীয় অটোরিকশা রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে সরকার। এজন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বিআরটিএ এর প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 28তম সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ছোট আকারে যানবাহনগুলো এখন দুর্ঘটনার অন্যতম কারণ। শুধু জেলা নয়, উপজেলা, ইউনিয়ন, গ্রামের রাস্তায়ও আজকে ছড়িয়ে আছে। ইজি বাইক ধরনের 3 চাকার গাড়ি রেজিস্ট্রেশনের আওতায় আনতে গেলে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয়ে স্পষ্ট করতে হবে। কাজ শুরু করে পিছিয়ে আসা যাবে না, আবার শুরুর আগে আমাদের প্রস্তুতি নিতে শুরু করতে হবে। 2025 সালের মধ্যে সরকারি স্থাপনা নির্মাণে শতভাগ ব্লক ব্যবহার করা হবে। ফলে অবৈধ ইট ভাটাগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পরিবেশ কমিটি নির্বাহী কমিটির 15তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 25 সালে আমরা 100% ব্লক ইটে আমাদের সরকারি স্থাপনা যাই হবে সবগুলো এই ব্লক ইট দ্বারা হবে। কাজেই আমরা 2025 সাল পর্যন্ত আমরা সম্পূর্ণ ব্লক ইটে চলে যাব এবং ধীরে ধীরে এই আপনার ইট ভাটাগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। আর আমরা সরকারিভাবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, পরিবেশ বিভাগের মাধ্যমে, অধিদপ্তরের মাধ্যমে আমরা যে ইট ভাটাগুলো অবৈধ আছে সেগুলো বন্ধ কার্যক্রম চলমান আছে। দেশের নানামুখী ষড়যন্ত্র হচ্ছে এবং সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে বৃহস্পতিবার তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন সংগঠিত করার অপরাধে 1949 সালে বঙ্গবন্ধু গ্রেফতার হন। এমনকি ভাষা আন্দোলনে বাধা দেওয়ার প্রতিবাদে ফরিদপুর জেলে বসে অনশন করেছেন বঙ্গবন্ধু। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান সহ অন্যান্যরা। মূল দায়িত্ব ইতিহাসের অনেক অজানা তথ্যকে তুলে ধরা। অনেক কথা ইতিহাসে লেখা হয়, অনেক কথা হয় না, কিন্তু ইতিহাসের মূল যে চরিত্র সেগুলো আসলে বেরিয়ে আসে। যতই ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, সেই তথ্য বেরিয়ে আসবে। আমাদের দেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো সম্পর্কেও আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে যে সর্বক্ষেত্রে বাঙালিরা বাংলাদেশ এগিয়ে গেছে,
খাদ্য ঘাটতির দেশ, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, সেই দেশ খাদ্য উদ্বৃত্তের দেশ। স্বল্প উন্নত দেশ, সেটি আজকে মধ্যম আয়ের দেশ। নির্বাচনের আগের রাতে এইভাবে ভোট চুরি এর আগে বাংলাদেশে আর কোনো সরকারের আমলে ঘটেনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমন অভিযোগ করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের নানা সমালোচনা করেন তারা। যে নির্বাচনের আগের রাতে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষকে সাক্ষী রেখে ভোট চুরি করে এবং কি পরিমাণ উদ্ধত থাকলে যে যা ইচ্ছা করবো কিছু করতে পারবি না তোরা। আমি বাংলাদেশের ইতিহাসে দেখি নাই লুটপাট হয়েছে, হাওয়া ভবন হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। আমি বাংলাদেশে দেখি নাই বাংলাদেশ ব্যাংকই লুট হয়ে গেছে। বিশ্বজিতের মতো নিরীহ দর্জি তাকে হচ্ছে ছাত্র রাজনীতির বলি হতে হয়। তো এই দুই শ্রেণীর ছাত্রের কথা বললাম। এক শ্রেণী হচ্ছে তাদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবির জন্য আন্দোলন করে, আরেক শ্রেণী হচ্ছে তাদেরকে দমন করার জন্য মাঠে উঠে পড়ে লেগেছে। এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স কমেছে প্রায় 28 পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বড় অঙ্কের লেনদেন। ঢাকার বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত দেখা গেছে 126টি কোম্পানিকে। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মোট লেনদেন হয়েছে 23,53 লাখ টাকা। এদিন সিএসসির প্রধান সূচক কমেছে 120 পয়েন্ট। মেসে প্রবেশ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বরিশালের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এদিকে 48 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এদিকে শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই দাবিতে যশোর সরকারি এমএম কলেজ এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মাদারীপুরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে 2 পুলিশ সদস্য সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সাইদের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী সুজন শেখ। শুনানি শেষে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুব ও কনস্টেবল সোহাগ এবং শিবচরের সূর্যনগর এলাকার টুম্পা টেলিকম অ্যান্ড মোবাইল কর্নারের মালিক টোকন ব্যাপারী। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, তদন্তে অপরাধ প্রমাণিত হলে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবারে করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মারা গেছেন 8,329 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছে 391 জন এবং এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন 5,42,268 জন। একদিনে সুস্থ হয়েছেন 678 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,89,931 জন। এদিকে বৃহস্পতিবার সারা দেশে টিকা নিলেন 2,61,945 জন এবং এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন 18,48,313 জন। বিশ্বজুড়ে গেল কয়েক মাসে উৎপাদিত করোনা টিকাগুলোর 75%ই 10টি ধনী দেশ পেয়েছে বলে অভিযোগ তুলছে জাতিসংঘ, যেখানে 130টি দেশের কাছে এখনও অধরা রয়ে গেছে ভ্যাকসিন। এদিকে ফাইজার ও মডার্না ভ্যাকসিন নতুন সব করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর বলে নতুন আরেক গবেষণাতে তথ্য পাওয়া গেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত গড়িয়েছে 11,07,00,000-এ, মোট প্রাণহানি ছাড়িয়েছে 24,46,000। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ধরপাকড় বাড়িয়ে বিক্ষোভ দমানোর চেষ্টায় মিয়ানমারের সামরিক বাহিনী। দেশের সরকারি দপ্তরগুলোতে চলা ধর্মঘট উৎসাহিত করায় 6 জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জান্তা সরকার।
তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রায় 500 মানুষ। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এজন্য নেতানিয়াহুকে অপেক্ষা করতে হয়েছে 27 দিন। তেল আবিব জানায়, বুধবার সেই ফোন আলাপে উঠে আসে ইরানকে মোকাবেলার কৌশল। ছিল ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর পারস্পরিক সম্পর্কের নানা বিষয়। এদিকে উইঘুর ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়ে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। তীব্র তুষারপাতের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস অঙ্গরাজ্য। তুষারপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ওই রাজ্যের প্রায় 70 লাখ মানুষ। আগামী শনিবারের আগে বিদ্যুৎ নাও ফিরতে পারে বলে বাসিন্দাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবারে নিউজ 24 স্পোর্টস। মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল, তাই বিশ্বসেরা খেলোয়াড়দের দলে ফেরাতে চলছে নীলাভ মাঠের যুদ্ধ। সর্বোচ্চ দামে ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস, আর সাকিব ও মুস্তাফিজকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। বিস্তারিত তাবাসসুম আহমেদের প্রতিবেদনে। আসছে এপ্রিলে মাঠে গড়াতে যাচ্ছে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। একটি দেশ 8টি দল, আর লড়বে বিশ্বসেরা সব খেলোয়াড়রা। তাই সেরাদের দলে ভিড়াতে চলছে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি। সাকিব আল হাসান শেষ পর্যন্ত পুরনো ঠিকানায় ফিরে যাওয়া সাকিব আল হাসানের ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবারের আসরে 3 কোটি 20 লাখ রুপিতে কিনে নিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। সাকিবকে দলে পাওয়ার লড়াই জমেছিল কলকাতা ও কিংস 11 পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত নিলাম জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের হয়ে টুর্নামেন্টে জায়গা পেয়েছে কাটার মাস্টার মুস্তাফিজও। একমাত্র দল হিসেবে রাজস্থান রয়্যালসই আগ্রহ দেখায় এই বাঁহাতি পেসারকে নিয়ে। পরে 1 কোটি রুপিতে রয়্যালসই কিনে নেয় মুস্তাফিজকে। নিলামে দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসকে নিয়ে চলে তুমুল কাড়াকাড়ি। রাজস্থান রয়্যালস রেকর্ড 16 কোটি 25 লাখ রুপিতে কিনে নেন মরিসকে। তিনি এখন আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এদিকে 14 কোটি 25 লাখ রুপি খরচ করে ওজি ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ব্যাঙ্গালোর, দিল্লি ও পাঞ্জাবের রোমাঞ্চকর লড়াইয়ের পর 14 কোটি রুপিতে জাই রিচার্ডসনকে কিনে নেয় পাঞ্জাব। তাবাসসুম আহমেদ, নিউজ 24। প্রথম দফায় করোনা টিকা দেওয়া হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তামিম, সৌম্য, মিরাজ, তাসকিন সহ 6 ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ভ্যাকসিন দেওয়া হয়। টিকা নেওয়ার পর সবাই জানিয়েছেন নিজেদের সুস্থতার কথা। ধীরে ধীরে সব ক্রিকেটারদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি LCT 10.10 টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে 2 ভেন্যুতে মাঠে গড়ায় 4টি ম্যাচ। টুর্নামেন্টে অংশগ্রহণ করে আনন্দিত সাবেক ক্রিকেটাররাও। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ, ছবি তুলেছেন মোহাম্মদ শরীফ হোসেন। বিশ্বের সবথেকে বৃহত্তম সমুদ্র সৈকতের পাশেই বসেছে ক্রিকেটের উৎসব। দেশের সাবেক ক্রিকেটারদের মিলন মেলার এই আয়োজনের নাম লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি LCT 10.10। নান্নু, আকরাম, সুজন, বাশারদের হাত ধরে যে ক্রিকেটের পথ চলা, সেই বাংলার নক্ষত্রদের এক করে আবারও ক্রিকেট প্রেমীদের মাঝে নিয়ে আসতে ভূমিকা রেখেছে টুর্নামেন্টের আয়োজক SCE ও ক্রিকবল। আমরা সকালে আসলাম এবং আসার পরে এখনো আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। তারপরে ফাইটিং খেলা ছিল, আমরা 16 রানে হারছি। ক্রিকেটটা যা শুধু খেলা, বাকি জিনিসটাই হলো আপনার মজার। এবং আপনি যদি দেখেন যে এতগুলা প্লেয়ার একখানে হওয়া, তাদের সাথে অনেক সুখ দুঃখ শেয়ার করা, বড় ভাইরা আছেন যাদের সাথে খেলেছি, সব মিলে একটা আনন্দঘন মুহূর্ত। ব্যাট বল তুলে রেখে কেউ ব্যস্ত ভিন্ন পেশায়, আবার কেউ বা ছাড়তে পারেনি ক্রিকেটের মায়া। কোনো না কোনো ভাবে জড়িয়েছেন নিজেদের দেশের ক্রিকেটের উন্নতিতে। সবাই মিলে একসাথে আবারও মাঠে একজন আরেকজনকে স্লেজিং করেই বেশি মজা পাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। ডেফিনেটলি এখানটা আমাদের একটা
পরিকল্পনা আছে ভালো কিছু করার। স্লেজিংটা হয় অনেক, এখন বেশি, মাঠেতে এখন বেশি স্লেজিং হয়, আর এখন ব্যক্তিগত স্লেজিংটা বেশি হয়, আগে এত ব্যক্তিগত স্লেজিং হতো না। 6 দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরুর দিনেই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের 2 ভেন্যুতে মাঠে গড়ায় 4টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে হাবিবুল বাশারের দল জেমকন টাইটান্সকে 16 রানে হারায় খালেদ মাসুদ পাইলটের দল একমি স্ট্রাইকার্স। তাদের সবার সাথে খেলেছি, তো এখানে জানি যে কার কি উইক পয়েন্ট, আর আমি কি করে ওরা জানে, আর ওরা কি করে আমি জানি। তো সুতরাং দেখা যাচ্ছে একটা মিলন মেলা যে বছরে একটা হয়, এটি সবচেয়ে বড় পাওনা। ডিস্টার্ব করার মতো উইকেট কিপার থেকে তার মধ্যে পাইলট অন্যতম। আমরা জানি আমাদের টিমে আছে সেলিম, মোহাম্মদ সেলিম, মানে তারা যে ফানটা করে সেটা তাদের প্রফেশনাল লাইফে করেছে, এখানে তো ফানের পরিমাণ আরও বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার। টুর্নামেন্ট থেকে অর্জিত অর্থ ব্যয় হবে অসচ্ছল ও বিপদগ্রস্ত ক্রিকেটারদের সাহায্যার্থে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24, কক্সবাজার। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল থেকে সরকার বিরোধী আন্দোলন শুরুর ডাক বিএনপির, সমাবেশে হট্টগোল, পথে বাধার অভিযোগ ইশরাকের। কারো কাছে হাত পেতে নয়, জনগণের সেবক হিসেবে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, গড়ে উঠছে আত্মমর্যাদাশীল জাতি হিসেবেই, জানালেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, 8 বিভাগে 1 যোগে পরীক্ষা শুরু 21 মে, 8 থেকে 31 মার্চ পর্যন্ত অনলাইন আবেদন। দায়িত্ব অবহেলার দায় স্বীকার নাসিরনগরের সিভিল সার্জন, পুলিশ সুপার সহ 12 কর্মকর্তার, ক্ষমা চেয়ে পেলেন হাজিরা থেকে অব্যাহতি। করোনা 1 বছরে শাহজালাল বিমানবন্দরের রাজস্ব ক্ষতি 600 কোটি টাকা, পণ্য বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেপ্তার 5, 3 জনই কিশোর। জান্তা সরকারের ধরপাকড়েও মিয়ানমারে বিক্ষোভ, নেতানিয়াহুকে ফোন বাইডেনের। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, টেক্সাসে 70 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং 3 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের সাকিব, রাজস্থান রয়্যালসে খেলবেন মুস্তাফিজ, টিকা নিলেন তামিম শোমরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পুরো সময়ের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।